আসসালামু আলাইকুম। আমরা আজকে তৃতীয় লেকচারটা শুরু করব। তো আমার মোটামুটিভাবে 15-16 মিনিট লেট হয়ে গেছে। এর জন্য আমি আসলে দুঃখিত। আশা করি সব কিছু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তো ব্যাপার হলো এই চ্যাপ্টারটা অনেকের কাছে আসলেই জটিল। লেকচার 3-এ আমরা যা কিছু শিখব আমরা স্লো শেখার চেষ্টা করব, যাতে করে আমাদের কোনো ঝামেলা না হয়। আমরা যেন এটা ক্লিয়ার বুঝতে পারি, এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে বোরের শ্রেণী বিভাগ দেখব, ল্যান্থানাইট সংকোচন দেখব, সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাসটাও দেখানোর চেষ্টা করব যদি সময় হয়। আর রাত এখন 11:19, শীতের সময়। আপনারা যারা এই মুহূর্তে ক্লাস করবেন বা পরবর্তী যে সময়গুলোতে যারা ক্লাস করবে আর কি, তাদের জন্য খুবই সুবিধাজনক একটা লাইভ যেন আমি নিতে পারি। এই লাইভ ক্লাসগুলোই আমি করাই, যাতে করে আসলে রেকর্ডের ঝামেলাগুলো আমাকে না পোহাতে হয়। এডিট এগুলো আমি খুব ভালো পারি না। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে চেষ্টা করি। আপনারা একটু জাস্ট আপনার ফ্রেন্ডদের সাথে ক্লাসগুলো যদি ভালো লাগে জাস্ট একটু শেয়ার করেন, তারাও যেন দেখে উপকৃত হয়। এখানে আমার পার্সোনালি ওরকম কোনো চাহিদা নেই যে আমাকে ভাইরাল একটা জায়গায় যাইতে হবে। আমার ভালোবাসার জায়গা যেহেতু শিক্ষকতার এই জায়গাটা, আমি সেই জায়গা থেকেই আমার কার্যক্রম প্রসারিত করছি এবং দীর্ঘ সময় থেকেই করে যাচ্ছি। দীর্ঘ সময় এই প্রফেশনের সাথে যুক্ত। তো এই ব্যাপারে আসলে আমার কোনো কম্প্রোমাইজ নেই। আমি যতটুকু পারি, আমার মস্তিষ্কে বা মেধায় আমি যতটুকু অগ্রগণ্য, ঠিক ততটুকুই আমি আমার জায়গা থেকে চেষ্টা করি। তো যাই হোক, আমরা যেটা দেখব সেটা হচ্ছে বোরের শ্রেণী বিভাগ। বোরের শ্রেণী বিভাগ। আমরা সবাই জানি যে দীর্ঘ পর্যায় সারণীর জনক হচ্ছে কি বলেন তো, নিলস বোর। তো এই বোরের শ্রেণী বিভাগে আমরা যা কিছু দেখব তা কিছু মানে অতটা সহজ ভাবাটাও বোকামি হবে, অতটা জটিল এটাও ভাবা বোকামি। তো বোরের শ্রেণী বিভাগ মোট 4টা প্রক্রিয়া বিভক্ত। কয়টা? 4টা। 1 নাম্বার যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। আমরা প্রথমটাকে বলবো হচ্ছে নিষ্ক্রিয় মৌল।
2 নম্বর যেটা সেটাকে আমরা বলি হচ্ছে প্রতিনিধি মৌল, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস, প্রতিনিধি মৌল। 3 নম্বরে প্রতিনিধি মৌলের পরে যেটা সেটা হচ্ছে সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল। 4 নম্বর যেটা আছে আমাদের অভ্যন্তরীণ বা আভ্যন্তরীণ সন্ধিগত মৌল। সরি ফর দ্যাট। আচ্ছা, আভ্যন্তরীণ সন্ধিগত মৌল। তাহলে আমরা কয়টা বললাম? 4টা। তাহলে প্রথমটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল, 2 নম্বরটা হচ্ছে আমাদের প্রতিনিধি মৌল, 3 নম্বরটা হচ্ছে আমাদের সন্ধিগত মৌল, আর 4 নম্বরটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ সন্ধিগত মৌল। নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো? আমরা সকলেই জানি যে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কি বলেন তো, হিলিয়াম থেকে শুরু করে আমাদের রেডন এই পর্যন্ত, অথবা আমরা অনেকেই কি বলি, আমরা বেশিরভাগ লোকজনই তখন এই হিলিয়াম থেকে শুরু করে লাস্টে ওগানেশন পর্যন্ত বলি। তো আমরা এটাই ভাবে মনে রাখি যে হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর লাস্টেরটা আমরা মনে রাখি হচ্ছে ওগানেশন। ঠিক আছে, তো এটির ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে 1:2, তাই না? এটা হচ্ছে 1:2, 2:2, 2p কত আমরা জানি 6। এইটা যখন আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাব তখন আমরা এখানে আসলে অত কিছু লিখি না। হ্যাঁ, এখানে আমরা তখন লিখি যে 3s2, 3p কি বলুন তো 6 ... দেই সামনেগুলা। এইটা যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তখন আমরা সেটা কি বলি? এখানে দেখেন 3s2, তার মানে এটা হচ্ছে 4s2, এটা হচ্ছে আমাদের 4p কি 6। এটার ইলেকট্রন বিন্যাস করলে হবে আমাদের 5s2, 5p 6। এটার ইলেকট্রন বিন্যাস করলে আমাদের কি আসবে? হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন। আচ্ছা, আমি একটা মিসিং করে ফেলছি, সেটা হচ্ছে এখানে আর্গন। হ্যাঁ, এটা হচ্ছে আর্গন, এটা হচ্ছে ক্রিপ্টন, এটা হচ্ছে আমাদের জেনন, আর এটা হচ্ছে আমাদের কি রেডন। তার মানে এটা হচ্ছে আমাদের 6s2, 6p 6। লাস্টেরটা হচ্ছে আমাদের ওগানেশন, যেটা আমাদের 16 সালে আবিষ্কার হয়েছে, সেটা আমরা কি বলি? 7s2, 7p কি বলেন তো 6। এগুলো হচ্ছে আমাদের কি নিষ্ক্রিয় গ্যাস। এরা হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, অথবা আমরা এদেরকে বলি হচ্ছে স্টেবল বা সুস্থিত। এরা, আমি সরাসরি মনে রাখবো, নিষ্ক্রিয় গ্যাসগুলো কেমনভাবে নিষ্ক্রিয়? রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এই কথাটা মাথায় রাখবো, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এটা একটা মাথায় রাখবো। আরেকটা আমরা মনে রাখবো হচ্ছে সুস্থিত, মানে স্থির। ইংলিশে আমরা বলবো হচ্ছে স্টেবল। ঠিক আছে, অথবা এইখানে আমরা মনে রাখবো যারা দর্শক, এরা জাস্ট মাঠে খেলা দেখে, খেলে না। যেমন শামীম ওসমান ছিলেন, উনি আসলে মাঠে কি খেলা দেখতেন, খেলতেন না। হ্যাঁ, তো এখন আসলে আমরা খেলা দেখাচ্ছি। যাই হোক, তো এই হলো অবস্থা। যে এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, সুস্থিত বা স্টেবল, বা এরা কি দর্শক, এরা খেলা দেখে, খেলে না। তো এই হচ্ছে নিষ্ক্রিয় মৌলের আলোচনা। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রতিনিধি মৌল বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। প্রতিনিধি মৌল কারা? এই প্রতিনিধি মৌল নিয়েই আমরা এখন কথা বলবো। নিষ্ক্রিয় গ্যাস তো আশা করি বুঝছি। এখন দেখেন, এই প্রতিনিধি মৌলগুলো হচ্ছে 2 ব্লকের মৌল। একটা হচ্ছে এস ব্লক, আর একটা অবশ্যই মাথায় রাখবেন পি ব্লকের যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে আমাদের কি বলা হয়? প্রতিনিধি মৌল। আমরা জানি এস ব্লক মৌলগুলো সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম যে
NS1 থেকে 2, আর এইটার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে NS2 NP1 2 কি বলেন তো 6, তাই না? তো 1 থেকে আমরা 6 পর্যন্ত লিখবো না, এখানে কত পর্যন্ত লিখবো বলেন তো 5 পর্যন্ত। কেন 6 পর্যন্ত লিখবো না? ওই যে আমাদের নিষ্ক্রিয় গ্যাসের যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কি NP6 ছিল, তো 6 তো আমাদের অলরেডি লিখে ফেলছি, এই জন্য আমরা এখানে কি লিখবো NP 1 থেকে কত বলেন তো 5 পর্যন্ত। তো যাই হোক এইটা আমরা লিখব। এরপরে আমাদের পরবর্তীতে যেটা সেটা হচ্ছে আমাদের সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল যেগুলো সেগুলো হচ্ছে আমাদের ডি ব্লক, যে সমস্ত মৌলের ভূমিস্তর অবস্থায় বা কোনো স্থায়ী জারণ স্তর অবস্থায় আংশিকভাবে পূর্ণ ডি অরবিটালে থাকে তাদেরকে আমরা সন্ধিগত মৌল বলবো। আংশিকভাবে পূর্ণ, সম্পূর্ণভাবে না। হ্যাঁ, এইখানে আমি এই প্রতিনিধি মৌল আমরা সবাই পারবো, নিষ্ক্রিয় গ্যাস পারবো, আমাদের এই জায়গাটাতে একটু ঝামেলা হতে পারে, সেটা হচ্ছে সন্ধিগত মৌল। তাহলে আমি এখানে সংজ্ঞাটা আগে ক্লিয়ার করি। যে সমস্ত মৌলের ভূমিস্তর বা মৌলের ভূমিস্তর নর্মাল ইলেকট্রন বিন্যাস, ভূমিস্তর মানে আমরা মনে রাখবো গ্রাউন্ড স্টেট বা নর্মাল ইলেকট্রন বিন্যাস, যে সমস্ত মৌলের ভূমিস্তর অবস্থায় বা স্থায়ী জারণ স্তর অবস্থায় আংশিকভাবে পূর্ণ ডি অরবিটালে, আংশিকভাবে পূর্ণ ডি অরবিটালে থাকে তাদেরকে সন্ধিগত মৌল বলে। সংজ্ঞাটা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব, সন্ধিগত মৌল বলে। তাহলে আমরা কথাটা কি বললাম, যে সমস্ত মৌলের ভূমিস্তর অবস্থায় বা স্থায়ী জারণ স্তর অবস্থায় আংশিকভাবে পূর্ণ ডি অরবিটালে থাকে তাদেরকে আমরা সন্ধিগত মৌল কি বলবো। ঠিক আছে, তো এই যে সন্ধিগত মৌলের যে সংজ্ঞাটা আমরা লিখলাম, সেখানে আমরা ভূমিস্তর অবস্থায় যদি আমরা কপারকে দেখার চেষ্টা করি, ভূমিস্তর অবস্থায় কি বলেন তো কপার, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, কপারের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাবো যে এই হলো আর্গন, কি বলেন তো আর্গন, এখানে তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, তার মানে এখানে হচ্ছে আমাদের 4s2, কত হলো 4s2, আর এইখানে আমাদের হচ্ছে 3D কত আসবে বলেন তো 20 আর 9 কত 29, কিন্তু আমরা জানি যে এটা একটা ভুল ইলেকট্রন বিন্যাস। এইখানে আমাদের এইটা হবে আংশিকভাবে পূর্ণ মানে 4s1 মানে অর্ধপূর্ণ, এটা হবে আমাদের আংশিকভাবে পূর্ণ মানে সম্পূর্ণভাবে পূর্ণ, কত আসবে 3D কত বলেন তো 10। এই ব্যাপারটা এটাকে আমরা বলবো হচ্ছে সন্ধিগত মৌল। ঠিক আছে, এখন যদি আমি এখানে কপার প্লাস করি, কি করি কপার প্লাস মানে কপার একটা ইলেকট্রন দান করছে, তখন আমরা কি দেখতে পাবো, তখন আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে এখানে আর্গন লিখব, লেখার পর এইখানে আমরা যে জিনিসটা দেখব এটা হবে 4s0, 3D কত আসবে বলেন তো 10। আচ্ছা, এরপরে আমি যদি আপনাকে এপারে দেখাই, কপার যদি আমি 2 প্লাস করি, কপার 2 প্লাস, তার মানে এখানে 28টা আছে, 27টা আছে, তো সেক্ষেত্রে আমরা এটার ইলেকট্রন বিন্যাস দেখতে পাবো কি বলেন তো আর্গন। হ্যাঁ, কি দেখব আর্গন, এখানে আমাদের হবে কত 3D9। এই জায়গা থেকে আমি আসলে কি বুঝতেছি আলটিমেটলি, দেখেন এটা হচ্ছে ভূমিস্তর অবস্থায়, এটা হচ্ছে কি আমাদের ভূমিস্তর অবস্থায় আছে না, এটা ভূমিস্তর অবস্থায় আছে যখন একটা দান করতেছে, এটা ভূমিস্তর অবস্থায় আছে
যখন এরা কয়টা দান করতেছে, 2টা দান করতেছে। তো একটা দান করার পরেও এটা হচ্ছে আমাদের কি সম্পূর্ণরূপে পূর্ণ, এটা হচ্ছে আমাদেরকে আংশিকভাবে পূর্ণ আছে না, তার মানে এই দুইটা হচ্ছে আমাদের হবে না। বাট এটা হচ্ছে দেখেন আংশিকভাবে পূর্ণ, একটা আংশিকভাবে পূর্ণ আর এটা কি সম্পূর্ণভাবে পূর্ণ। দেখেন যে এখন এই দুটোও কিন্তু হবে, এইটা নিয়ে আমি পরে কথা বলতেছি। আপাতত যদি চিন্তা করি এই লাইনটা যে ভূমি স্তর অবস্থায় আংশিকভাবে পূর্ণ ডি অরবিটালে থাকে, আংশিকভাবে পূর্ণ ডি অরবিটালে থাকে, তাদেরকে আমরা কি বলবো সন্ধিগত মৌল। দেখেন পূর্ণ ডি অরবিটালে আছে আর এটা হচ্ছে আংশিকভাবে আছে, তাই না? তাহলে তাদেরকে আমরা সন্ধিগত মৌল বলবো। কিন্তু পরের ঘটনা দেখেন যে স্থায়ী জারণ স্তর, কি বলেন তো? স্থায়ী জারণ স্তর, জারণ মানে কি ইলেকট্রনের ছাড়ন। দেখেন ইলেকট্রন এখানে ছেড়ে দিচ্ছে একটা, ছাড়ার পরেও দেখেন এটা কি পূর্ণ, ডি অরবিটালে কি আছে পূর্ণ, তার মানে এটাও হবে, ঠিক আছে। এখন দেখেন এখানে যখন আমি কপার 2+ করব, তখন দেখেন আমাদের যেটা অবস্থায় আংশিকভাবে পূর্ণ ডি অরবিটালে থাকে তাদেরকে কি বলে সন্ধিগত মৌল বলে। এটা আংশিকভাবে পূর্ণ না সম্পূর্ণরূপে পূর্ণ? যদি হয় তাহলে হবে, আর যদি না হয় তাহলে হবে না। আপনি জাস্ট এটা একটু নিজের মতো করে বোঝার চেষ্টা করবেন, কথা কি বুঝছি? তাহলে আমাদের এই গেল হচ্ছে সন্ধিগত মৌল। তাহলে ডি ব্লকের যে মৌলগুলো আছে মোটামুটিভাবে সবাই সন্ধিগত মৌল। আমি এরকম আরও উদাহরণ দিতে পারি, যেমন কপার বলতে পারি। কপারের উদাহরণটা যদি আমি এখানে দেই, ধরেন আমি এখানেই লিখলাম কপার, সরি এটা হচ্ছে আমরা ক্রোমিয়ামের উদাহরণটা দিতে পারি 24। দেখেন আমরা এখানে হচ্ছে আর্গন পর্যন্ত যদি আমরা লিখি তাহলে সেটা হচ্ছে আমাদের কত 18 শেষ, তার মানে হচ্ছে 4s2 কত হলো 20। এখন এটা কিন্তু ভুল, 3D যদি আমি এখানে করি 4 তাহলে ভুল, কিন্তু এটা যদি আমাদের 4s1 হয় তাহলে এটা হচ্ছে আমাদের কি বলেন তো অর্ধপূর্ণ হয়ে গেল, তার মানে এটা হবে। আমরা এইটা ভূমিস্তর অবস্থায় দেখলাম, এটাও কি হবে। তাহলে এগুলোকে আমরা বলবো হচ্ছে সন্ধিগত মৌল, ঠিক আছে। আর লাস্টে হচ্ছে আমাদের আভ্যন্তরীণ সন্ধিগত মৌল। লাস্টেরটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ সন্ধিগত মৌল। এটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এইখানে এটা যখন আমরা লিখব, দেখেন আভ্যন্তরীণ সন্ধিগত মৌলগুলো হচ্ছে আমাদের এফ ব্লক মৌল। কি ব্লক? এফ ব্লক। তো এফ ব্লকের যে মৌলগুলো আছে তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা কি জানি? এফ ব্লকের মৌলগুলোর আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস জানি হচ্ছে এরকম, যে N(s2) N-2, এফ হচ্ছে 1 থেকে কত বলেন তো 14, তারপরে আমরা জানি হচ্ছে N-1, ডি আমরা জানি কত 0 থেকে 1 পর্যন্ত। এটাই তো আমরা জানি সাধারণ ইলেকট্রন বিন্যাসটা। তো এফ ব্লকের জন্য আমরা এটা কিন্তু কি সাধারণ ইলেকট্রন বিন্যাসটা জানি। তো এইখান থেকে আপনি একটু বোঝেন বা একটু নর্মালভাবে চিন্তা ভাবনা করতে থাকেন যে এই জায়গাটা আমরা একটু দেখি। তো এফ ব্লকের মৌল বলতে আমরা বুঝি যে পর্যায় কত বলেন তো 6 এবং হচ্ছে পর্যায় কত 7, তাই না? এবং যদি আমরা গ্রুপ বলতে যাই যেটার গ্রুপ কত, তখন সেটাকে আমরা বলি কত 3 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে। তো সেগুলোকে আমরা কি বলি? এগুলো বলি হচ্ছে আভ্যন্তরীণ সন্ধিগত মৌল। তো আমি যদি এভাবে চিন্তা ভাবনা করে দেখাই যে পর্যায় 6-এ যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের 58 থেকে শুরু করে 71 পর্যন্ত। ঠান্ডা অলরেডি লেগে গেছে, তার মানে এটা হচ্ছে আমাদের সেরিয়াম থেকে আমাদের হচ্ছে লুটেশিয়াম পর্যন্ত 58, 71। আর একটা হচ্ছে আমাদের থোরিয়াম, কত বলেন তো থোরিয়াম 90। আর লাস্টেরটা হচ্ছে আমাদের লরেন্সিয়াম বলা হয়, L(R) মানে হচ্ছে 103 পর্যন্ত। এগুলোকে আমরা বলবো হচ্ছে আভ্যন্তরীণ সন্ধিগত মৌল। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে বা একটু মাথায় রাখলেই হবে, এই দুইটা জিনিস মাথায় রাখা খুব জরুরি। ঠিক আছে, যাক এগুলো নিয়ে আর কোনো পেঁচাপেচি না করি। আপনাকে আমি একটু ল্যান্থানাইট সংকোচন দেখাই। ল্যান্থানাইট সংকোচনের জায়গায় একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে শিল্ডিং ইফেক্ট বা আবরণী
আকর্ষণ বা আবরণী ইফেক্ট বা আবরণী প্রভাব যাই বলি না কেন, এগুলোর মানে মোটামুটিভাবে একই রকম। আচ্ছা, আমরা মনে রাখবো হচ্ছে ল্যান্থানাইড সংকোচন। ঠিক আছে, আসলে ল্যান্থানাইড সংকোচন জিনিসটা কি? তো ঠিক আছে, ল্যান্থানাইড সংকোচনের মানে হচ্ছে এরকম, ধরেন আমার কাছে 58 সেরিয়াম আছে, কি আছে? সেরিয়াম। সেখান থেকে আমি 71, দ্যাটস মিন আমি লুটেশিয়াম পর্যন্ত যাচ্ছি। তো পর্যায়ক্রমে এগুলো যখন আমরা এদিক থেকে যাইতে থাকবো, তখন এটা আস্তে আস্তে কী হবে বলেন তো? আকর্ষণ কমতে থাকবে। হ্যাঁ, তো ধরেন এটা যদি আমাদের সেরিয়ামের একটা জায়গা হয়, এই যে প্রথমে হচ্ছে এত বড়, তারপরে কী হবে বলেন তো? তার চাইতে একটু ছোট, তারপরে এটা এর চাইতে একটু ছোট, এটা এর চাইতে একটু ছোট, তারপরে হচ্ছে এখান থেকে এটা ছোট, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে হতে হবে এরকম, তারপরে কি এরকম, তারপরে এই। হ্যাঁ, তো এই যে সংকোচন, এখন সংকোচন কিন্তু এইরকম যে এত সংকুচিত হবে এমনটাও কিন্তু না। ধরেন আমি এরকম একটা জায়গা আপনাকে দেখাই দিলাম, যদিও কেউ হয়তো এইভাবে দেখায় না। এই যে সংকোচনের ব্যাপারটা, এইভাবে যে সংকোচনটা হচ্ছে, এটার মূলত কারণটা কি? এইখানে সবচেয়ে বড় যে একটা কারণ, সেটা হচ্ছে আমাদের বলবো হচ্ছে আবরণী প্রভাব। সবচেয়ে বড় কারণ হচ্ছে আবরণী প্রভাব, বা আমি এই কারণটাও যদি এভাবে দেখাই যে 6s হচ্ছে আমাদের 2, 6s কি বলুন তো? 2। এখানে হচ্ছে আমাদের 4f, 1 থেকে কত হবে? 14, আর 5d 0 থেকে কত পর্যন্ত হবে? 1 পর্যন্ত। এটার কারণ বা এটাই হচ্ছে তার প্রধান কারণ, বা ইলেকট্রন বিন্যাসের সিস্টেম ওয়াইজ আমরা তো জানি যে এফ ব্লক মৌলগুলোর ক্ষেত্রে হয় NS2, আর এইখানে হবে আমাদের কত বলেন তো? N-2। এফের যে মানটা সেটা হবে 1 থেকে কত পর্যন্ত? 14 পর্যন্ত, তাই না? আর এইখানে আমাদের তারপরে হবে N-1, ডি কত পর্যন্ত আসবে? 0 থেকে 1 পর্যন্ত। এটা তো আমরা কিছুক্ষণ আগে দেখাইলাম। তা দেখেন এটা পর্যায় কমতে থাকবে, এই জন্য এটাকে আমরা বলি ল্যান্থানাইড, মানে ছোট হয়ে যাওয়া, বা ল্যান্থানাইড সংকোচন বলা যেতে পারে। তো ল্যান্থানাইড সংকোচনের জায়গাতে আমরা যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলবো, হ্যাঁ, যে জিনিসটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কথা বলবো, সেটা নিয়ে আমরা একটু সিরিয়াসলি চিন্তাভাবনা করি। আমি আসলে পড়াশোনার বাইরে এক্সট্রা কোনো ফানি কোনো কথা বলি না ক্লাসে। সো এখানে দেখেন একটু, আপনি জাস্ট নর্মাল চিন্তাভাবনা করেন। ধরেন আমি আপনাকে আবরণী প্রভাবটা একদম সহজেই মুখস্থ করতে বলতে পারি। একটা হচ্ছে এস, তারপরে হচ্ছে পি, তারপরে হচ্ছে ডি, আর লাস্টেরটা কি বলেন তো? এফ। তো এই আবরণী প্রভাবের জন্য আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, ধরেন আমার কাছে একটা নিউক্লিয়াস আছে, হ্যাঁ, এইখানে আমার কার্যক্রমগুলো ঠিক এরকম। এইখানে দেখেন প্রথমে আমাদের ধরেন 2টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে এখানে? 2টা। তারপরে হচ্ছে আমার আরও 2টা ইলেকট্রন এখানে আছে। তারপর এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। আচ্ছা, আমি প্রথমে একটা ইলেকট্রন দেখাই। হ্যাঁ, এখানে 3টা ইলেকট্রন আছে। তারপরে ধরুন আমাদের এখানে মোট ইলেকট্রনের সংখ্যা এরকমভাবে বাড়ছে 4টা, বা এগুলো কমতেও পারে, এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। এরকম এরকম হতে পারে। তো এই যে ব্যাপার, সেটা নিয়ে আমি আপনাকে যদি বলি, তো এটা হচ্ছে আমাদের এন এর মান হলো 1, এরপরে এটা এন এর মান হচ্ছে কত বলেন তো? 2, এন এর মান হচ্ছে এখানে 3, এন এর মান হলো 4, এন এর মান হলো 5, এখানে এন এর মান হচ্ছে আমরা জানি 6, এখানে এন এর মান আমাদের কত? 7, তাই না? তো এই যে জায়গাটা আমি দেখাচ্ছি, এই জায়গা থেকে আপনারা আসলে ল্যান্থানাইড সংকোচন আপনি কীভাবে বুঝবেন?
দেখেন এইখানে এস অরবিটাল, তারপরটা যদি আপনি পি অরবিটাল, এটা যদি ডি অরবিটাল, আর এরপরটা যদি কি এফ অরবিটাল চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি শিল্ডিং ইফেক্ট বা আবরণী প্রভাব বুঝতে পারবেন না। আপনাকে আবরণী প্রভাব বুঝতে গেলে আপনাকে যে জিনিসটা উদাহরণ হিসেবে মাথায় রাখতে হবে সেই জিনিসটা একটু আমি বলে দিই। আবরণী প্রভাব বাংলায় যদি আমরা বলি, মানে ইংলিশে যদি আমরা বলি, সেই ইফেক্টের নাম হচ্ছে শিল্ডিং ইফেক্ট। এটা নিয়ে আসলে অনেক পেঁচায়, এই পেঁচানোর কোনো মানে হয় না। ধরেন আপনার একটা বন্ধু খুবই ক্লোজ, আপনার আরও একটা বন্ধু আছে, তো একটা বন্ধুর সাথে আপনি সারাক্ষণ মেসের রুমে থাকেন, হ্যাঁ, একটা বন্ধুর সাথে আপনি মেসের রুমে সারাক্ষণ থাকেন, হ্যাঁ, ছোটোবেলা থেকেই তার সাথে আপনি একসাথে বেড়ে উঠছেন। আরও একটা বন্ধু ওইরকমই আছে, কিন্তু সে এখন কি করে বলেন তো, দূরে থাকে। মানে ধরেন আপনি থাকেন রাজশাহীতে, সে থাকে হচ্ছে মনে করেন ঢাকাতে। তো ওই যে ঢাকা থেকে যে বন্ধুটা আসছে, আপনার রাজশাহীতে মনে করেন বেড়াইতে আসছে, আপনি সেই মুহূর্তে আপনার ওই যে খুবই ক্লোজ যে রুমমেট বা আপনার ছোটোবেলার বন্ধু, তার সাথে বসে আছেন, সে আপনাকে সবসময় কি বলবে যে ওই দূরের মানুষ হঠাৎ একদিন আসছে তাই এত প্রিয় হয়ে গেল। তার মানে তার একটা আকর্ষণ আছে আপনার প্রতি, বা সে আপনাকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আপনি তখন বলবেন যে বন্ধু আমি তো সাথে একটু ব্যস্ত আছি, যে তুমি অন্য আরেকদিন আমরা দেখা করি। এই যে তার প্রভাবে আপনি গেলেন না, তার মানে কাছের যে থাকে সে সবসময় একটা বেশি গুরুত্ব পায়, দূরেরগুলো একটু কি কম গুরুত্ব পায়। তাহলে এখানে এস অরবিটাল সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, তারপরে পি অরবিটাল গুরুত্ব পাবে, তারপরে ডি অরবিটাল, তারপরে কি বলেন তো এফ অরবিটাল। এই যে কাছে থাকার যে প্রভাব, অর্থাৎ নিউক্লিয়াসের কাছে থাকার যে প্রভাব, সেটাকে আমরা শিল্ডিং ইফেক্ট বা আবরণ ইফেক্ট বলতে পারি। এবং এরা সবসময় নিউক্লিয়াসকে একটা আবরণ ঘিরে ধরে থাকে, এরা সবসময় নিউক্লিয়াসকে কী করে ঘিরে ধরে থাকে। হ্যাঁ, এই সময় এসে ঝামেলা করতে হচ্ছে। এরা কি করে বলেন তো, সবসময় তাহলে নিউক্লিয়াসকে কী করতে থাকে, নিউক্লিয়াসকে ঘিরে ধরে থাকে। তো নিউক্লিয়াসের কাছে যারা থাকে তারা একটা প্রভাব বিস্তার করে, এবং এই প্রভাবের কারণেই তারা এই শিল্ডিং ইফেক্ট বা আবরণী প্রভাব বলা হয়। তার মানে আমরা একটা জিনিস কি বুঝতেছি, যে ধরেন আমাদের এইখানের যে ইলেকট্রন বিন্যাস সবার পরের যে ব্যাপারটা, এইখানে আমি যে আপনাকে এটা লিখছিলাম যে NS2, বা আমি যদি এইভাবেই দেখাই যে 6S2, ঠিক আছে, আমি একটা ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে ধরেন আমি সেরিয়ামের সেটা যদি করি 58, এর ইলেকট্রন বিন্যাস করলে কি হবে 58, কাছাকাছি হচ্ছে 54, তাই না, জেনন। তাহলে আমি এখানে কি লিখলাম বলেন তো, জেনন 54, তাহলে হচ্ছে আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন 5। তার মানে এইখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি 6S2। এর চাইতে আমাদের 2 কম, 6S2, তার মানে এখানে হবে কত বলেন তো 4D, আচ্ছা 4F, 4D না, সরি 4F কত আসবে এটা, তাহলে 54, 55, 56, তাই না। তাহলে এখানে আমি আরও কত দিব বলেন তো, 2 দিয়ে দিলাম। তো এফের তো আগে কোথায় প্রবেশ করবে, ডিতে প্রবেশ করার কথা, তাই না। তাহলে এইখানে এটা আমার সবচেয়ে বেশি একটু ঝামেলা করছে, একটু বলি। তো এখানে 58 যেহেতু, জেনন হচ্ছে 54, তারপর হচ্ছে 6S2, 55, 56, তাহলে এটা হচ্ছে আমাদের 6S2, তার মানে NS2, এটা হচ্ছে N-2, তার মানে N এর মান 6 ছিল, এখানে 2 কমে গেল, F এর মান দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের D এর যে মানটা সেটা হচ্ছে N-1, N-1 মানে হচ্ছে এখানে আমাদের হবে 5, কত বলুন তো, এর চাইতে 1 কম D, তারপরে আমরা তাহলে এখানে আমরা কি বসাইতে পারবো 5D10, আর F এর মান এখানে কত 0 বসাই দিতে পারবো। তো এরকম একটা ব্যাপার আসবে এখানে, তাই না, এইটা ইলেকট্রন বিন্যাস করতে পারি আমরা। তো এই যে ইলেকট্রন বিন্যাসটা আমরা করতে যাব, তখন দেখেন আমাদের 6S সেটা আমাদের এই জায়গাতে থাকবে, কোথায়, এই যে এই জায়গাতে। 5Dটা আমাদের কোন জায়গাটা বলেন তো, এইটা হচ্ছে আমাদের 5D2 যদি আমরা বলি। তারপরে আমাদের কোথায় বলেন তো 4F। তাহলে এই যে এখান থেকে এই যে 6Sটাকে সে সবার প্রথমে আকর্ষণ করবে, তাই না। তাহলে এই যে আকর্ষণ করা এসটাকে
এটাকে আমরা বলবো যে শিল্ডিং ইফেক্ট বা আবরণী প্রভাব। এদের একটা দূরে থাকলেও এদের একটা প্রভাব থাকে এবং এর কারণেই ল্যান্থানাইডের সংকোচনটা ঘটতে থাকে এবং এটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়। তো এরপরে আমরা যে জিনিসটুকু পড়লাম, শিল্ডিং ইফেক্ট যদি কেউ না বুঝে থাকেন আমাকে আবার নক করেন, ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সলভ করে দেওয়ার। এখন আমাদের পরের যে কার্যক্রম, যে দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান। মৌলগুলোর অবস্থান আমরা সবাই বের করতে পারি, তাও আমি একটু বলে দিই যে দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলোর বা মৌলগুলির অবস্থান। তাহলে দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলোর কি বলেন তো অবস্থান। আপনি জাস্ট এই জায়গাটুকু একটু খেয়াল করেন যে দীর্ঘ পর্যায় সারণীতে আমরা মৌলগুলোর অবস্থান কিভাবে আমরা বের করব। তো এইখানে আমরা পর্যায়টা কিভাবে মনে রাখব সেটা নিয়ে যদি কথা বলি, পর্যায় মানে আমরা সবসময় মনে রাখি যে সর্বশেষ কক্ষপথ সংখ্যা। কি মনে রাখব? সর্বশেষ কক্ষপথ বা কক্ষ সংখ্যা, এটা আমরা মাথায় রাখবো 1। এখন আমরা যদি এখানে ব্লক বের করতে চাই, কি বের করতে যাব? ব্লক বের করার প্রসেস কি? ব্লক বের করার প্রসেস হচ্ছে যে সর্বশেষ ইলেকট্রনটি, কি বলেন তো, সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে প্রবেশ করবে তাকে সেই ব্লকের মৌল বলে। সেই ব্লকের মৌল বলে, এটা একটা মাথায় রাখবো। আর লাস্ট আমাদের যেটা, তাহলে পর্যায় হচ্ছে সর্বশেষ কক্ষপথ সংখ্যা, সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে কি করে প্রবেশ করে তাকে সেই ব্লকের মৌল বলে। আর লাস্টে হচ্ছে আমাদের গ্রুপ বা শ্রেণী, গ্রুপ বা কি বলেন তো শ্রেণী। এটা আমাদের আরও ইজি যে মনে রাখবো, যদি ইলেকট্রনটি আমাদের এস অরবিটালে প্রবেশ করে বা এস ব্লকে প্রবেশ করলো, তাহলে এস ব্লক মৌলগুলোর জন্য আমি এভাবে বলি, এস ব্লক মৌলগুলোর জন্য আমাদের গ্রুপ বের করা খুবই সহজ, যে সেটা হচ্ছে NS কি বলেন তো 2। তার মানে এসের যে উপরের ইলেকট্রন সংখ্যা সেটাই তার গ্রুপ সংখ্যা, ঠিক আছে, যদি এসে প্রবেশ করে। আর আমরা যদি সেটা ডি ব্লকের জন্য, পি ব্লকের জন্য চিন্তা করি, কি ব্লক? পি ব্লক। পি ব্লকের জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা পর্যায় সারণীতে দেখতে পাই এসের পরে আমাদের কি থাকে বলেন তো, ডি থাকে, তারপর আমাদের কি থাকে, পি থাকে। তো এই পি ব্লক মৌলের যদি আমি গ্রুপ বের করতে যাই, তাহলে এস এর জন্য আমাকে কি লিখতে হবে? NS2 প্লাস ডি এর জন্য আমরা কি লিখতে পারবো? ডি এর জন্য আমরা লিখবো হচ্ছে N-1 ইন্টু কি বলেন তো ডি। তো এইখানে মোট আসলে ইলেকট্রন কতগুলো থাকে? মোট ইলেকট্রন 10টা থাকে, তাই আমরা একসাথে 10 বলতে পারি। আর পি এর অরবিটালে যে কটা ইলেকট্রন থাকে, এই যে এইখানে যে কটা ইলেকট্রন থাকে সেগুলো যদি যোগ করে দিই তাহলেই বের হয়ে যাবে। আর লাস্টে হচ্ছে আমাদের কি ডি ব্লক। তো ডি ব্লক বের করার পলিসি কি? ডি ব্লক দেখেন এস ব্লকের পরেই আমাদের ডি ব্লক থাকে পর্যায় সারণীতে, তাহলে আমরা এখানে মনে রাখবো NS2 প্লাস হচ্ছে আমাদের কি বলেন তো ওই N-1 ইন্টু কি ডি এর উপরে যে আমাদের ইলেকট্রনটা থাকে, হ্যাঁ, এই এস এর উপরে ইলেকট্রন আর ডি এর উপরে ইলেকট্রন যোগ করলেই যেটা হবে সেটা। আর এ ব্লক যে মৌলগুলা, এ ব্লক শুধুমাত্র বোকা ছাড়া সবাই জানে, এ ব্লক মৌলগুলো হচ্ছে কি সবাই 3 নম্বর গ্রুপে অবস্থান করছে, ঠিক আছে। পর্যায় 6 এবং 7-এর ল্যান্থানাইড অ্যাক্টিনাইড যারা আছে তাদের মধ্যে যাদের
অরবিটালটা এফ হয়, আর এফ হইলেই আমরা সরাসরি বুঝে নিব এটা হচ্ছে কি গ্রুপ 3-এর। আমরা জানি গ্রুপ 3-এ সবচেয়ে বেশি মৌল 32টা অবস্থান করে, তাই না? তো এই হচ্ছে আমাদের গ্রুপ বা শ্রেণী বা পর্যায়ে। একটা একটা করে আমরা উদাহরণ যদি দিই, ধরেন আমি একটা উদাহরণ লিখলাম, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। কত নাম্বার মৌল? 12 নাম্বার মৌল। এটা ইলেকট্রন বিন্যাস করে আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এটা ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাবো হচ্ছে 1s2 2s2 2p6 3s কি বলেন তো 2। তাহলে এটার কি হবে, পর্যায় কত হবে? পর্যায়ে দেখেন যে সর্বশেষ কি কক্ষপথ নাম্বার 3, তাহলে পর্যায়ে কিন্তু এটার হচ্ছে কত বলেন তো 3 ব্লক। সর্বশেষ ইলেকট্রনটা কোন ব্লকে প্রবেশ করছে? এস ব্লকে প্রবেশ করছে, তার মানে এর ব্লক হচ্ছে কি আমাদের এস ব্লক। এবং শ্রেণী কত, যে সর্বশেষ কক্ষপথটি যে ব্লকে প্রবেশ করে ইলেকট্রনটা যদি এস ব্লকে প্রবেশ করে, সেক্ষেত্রে আমাদের কি হবে ওই ওর উপরে গ্রুপটা, তার মানে এটার গ্রুপ হচ্ছে কত বলেন তো, বা শ্রেণী বা গ্রুপ হচ্ছে কত 2। আশা করি এই জিনিসটুকু বুঝছি। এটা তাহলে আমাদের এস ব্লকের জন্য গেল। এখন যদি আমি আরেকটা নেই, সেটা হচ্ছে নাইট্রোজেন নিলাম। নাইট্রোজেন হচ্ছে আমাদের কত 7। ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s2 2p কত বলেন তো 3। তাহলে এইখানে আমি যদি দেখি যে পর্যায় কত, পর্যায় হচ্ছে কত, এটা হচ্ছে 1 নম্বর কক্ষ, এটা হলো 2 নম্বর কক্ষ, তার মানে হচ্ছে এর সর্বোচ্চ পর্যায় হচ্ছে কোনটা 2। ব্লক দেখতে পাচ্ছি যে পি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করছে, তার মানে এটা হচ্ছে পি ব্লকের। আর এটা যদি আমি গ্রুপ বের করতে চাই, তাহলে আমাদের গ্রুপ বের করার জন্য পি ব্লক হচ্ছে ns2। এই যে এটা হচ্ছে আমাদের ns2, এখানে মোট ইলেকট্রন কয়টা বলেন তো 2টা, যোগ ডি এর জন্য আমাকে যোগ করতে হবে আর কত বলেন তো 10, ঠিক আছে। আর পি ব্লকে মোট কতগুলো ইলেকট্রন আছে, সেটা হচ্ছে কয়টা 3টা, 10 3 13 14 আর 1 কত 15, তার মানে হচ্ছে এর গ্রুপ হচ্ছে 15, ঠিক আছে। আশা করি আমরা এটা বুঝছি। নেক্সট আমরা যে কাজটা করতে পারি, হ্যাঁ, পরে হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে ডি ব্লক মৌল। ডি ব্লকের ক্ষেত্রে আমি বলছি এস আর ডি এরটা যোগ করলেই হয়ে যাবে। আমরা একটা উদাহরণ দেই, জাস্ট একটা, সেটা হচ্ছে আয়রন। আয়রন হচ্ছে আমাদের 26। ইলেকট্রন বিন্যাস করলে হবে হচ্ছে 1s2 2s কি হবে বলুন তো 2s2 2p6 3s2 3p6 4s2 আর হচ্ছে এখানে আমাদের কত আসবে 3d6, তাই না? 20 আর 6 26। তো এইখানে দেখেন আমাদের এস এর অরবিটাল আর ডি এর অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকে সেটা যোগ করলে হবে, তাহলে 2 যোগ 6 দ্যাটস মিন কত 8। তো এই হচ্ছে আমাদের গ্রুপ বা শ্রেণী নির্ণয়। এগুলো আমরা 9 10 থেকেই জানি, এখানে আর তেমন কিছু জানারও নাই। এগুলো নিয়ে আমি 3-4টা ক্লাস নিয়ে নিলাম, তবু আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে জিনিসগুলো জানেন। এগুলো যদি আপনি আস্তে আস্তে আপনার এই বেসিকগুলো ক্লিয়ার থাকে, তাহলেই আপনার হবে। হ্যাঁ, আচ্ছা, তো পরবর্তী সময়ে বা পরবর্তী যে আমাদের কার্যগুলো, সেটাতে আমরা একটু আগাই। আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাস। কি বলেন তো সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাস। এই সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাসে অনেকের মধ্যেই একটা কনফিউশন থাকে, সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাস কিভাবে করব। জাস্ট কয়েক মিনিটেই এটা শেখানোর চেষ্টা করব আমি। হ্যাঁ, সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাস। তার আগে আমি একটু দেখে নিই যে আমার ভিডিওর কি অবস্থা। একটু দেখে নিই। আচ্ছা, 39 মিনিট যাবত ক্লাস চলতেছে, সমস্যা নাই। দেখি সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাস। দেখেন, সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাসের জন্য আপনার একটা মাইন্ড ম্যাপ দরকার। হ্যাঁ, হিলিয়াম, তারপর হচ্ছে নিয়ন, তারপর আমরা কি জানি আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 10 18 36 54 86। এটা কত আমাদের 86।
এই জিনিসটুকু আমাকে জানতে হবে। যদি আমাদের ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাহলে 1 একক আগে ধরবো, ডিতে প্রবেশ করলে 1 একক আগে, ডিতে প্রবেশ করলেই হচ্ছে 1 একক আগে। আর যদি আমাদের সেটা কি হয়, এফে প্রবেশ করে, এফ অরবিটালে প্রবেশ করলে সেটা হচ্ছে 2 একক কি হবে আগে। এইটুকু নিয়েই আমাদের কার্যক্রম চলবে এখন। তো ধরেন একটু বলার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি আমরা। যদি আমি 24 নাম্বার ইলেকট্রন বিন্যাসটা করতে চাই, বা ধরেন আমি 28 নাম্বার ইলেকট্রন বিন্যাসটা করতে চাই। 28 নাম্বারে আমাদের যেটা আছে সেটা হচ্ছে নিকেল। হ্যাঁ, এর ইলেকট্রন বিন্যাস করলে আমি 28-এর আগে সবার প্রথমে নিষ্ক্রিয় গ্যাস কোনটা আছে সেটা দেখব। সো এখানে দেখেন আমাকে লিখতে হবে আর্গন। এই আর্গন যদি আমি লিখি, তো আর্গন লেখার পর তার আগে আমি একটু অন্যভাবে দেখি। আমাদের প্রথমত এস অরবিটাল, এস অরবিটালে 2টি ইলেকট্রন, তাই না? এটা হচ্ছে প্রথম পর্যায়ে, 1 নম্বর পর্যায়ে। 2 নম্বর পর্যায়ে যদি আমি যাই, এস এর পরে আমাদের কি আছে বলুন তো, পি আছে। 3 নম্বর পর্যায়ে যদি আমি যাই, এস এর পর ডি আছে, তারপরে কি আছে, পি আছে। 4 নম্বর পর্যায়ে আমি যদি যাই, এস আছে, তারপরে ডি আছে, তাই না? তারপরে কি আছে আমাদের, এফ আছে, তারপরে কি আছে, পি আছে। এভাবে 5 নম্বর পর্যায়ে যদি আমি যাই, এস আছে, আচ্ছা সরি এখানে আসলে পি। 5 নম্বর পর্যায়ে যদি যাই আমি, তাহলে আছে এস, তারপরে আছে আমাদের ডি, তারপরে হচ্ছে আমাদের এফ, তারপরে কি আছে, পি। 6 নম্বর পর্যায়ে যদি আমি যাই, সেম ঘটনায় আছে। আমি হয়তো কোনো একটা জায়গায় ভুল করতেছি, এসপি, আচ্ছা এস ডি, তারপরে হচ্ছে এখানে কি, পি। আচ্ছা এবার ঠিক আছে। হ্যাঁ, এইভাবে একটা আমরা, আচ্ছা এই ম্যাপটা মাথায় না নিলেও চলবে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। আমি জাস্ট একটু দেখি। তো দেখেন আমি একটু বলি, তো সিস্টেমটা দেখেন যে আমি যদি এটার ইলেকট্রন বিন্যাস করতে যাই, নিকেল 28, তাহলে প্রথমে আমাদের কী আসবে বলেন তো, আর্গন। তাহলে আর্গনটা দেখেন 1 2 3, তাই না? তাহলে এখানে হচ্ছে কত, 3s। তার মানে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 4s। কী আসবে, 4s কি 2, তাহলে 20টা। তাহলে তারপরে আমাদের কি হবে, এস, তারপরে তো পি হবে না, এরপরে কি হবে আমাদের ডি অরবিটাল। ডি হইলে 1 একক আগে, তার মানে এখানে আমাদের হবে কি বলুন তো, 3d। 4s2, এটা কি আসবে 3d। আর 3dতে আমি কত বসবো, 20টা, যেহেতু আমাদের নিকেল, তার মানে আমাদের কত হবে এখানে 8টা। ঠিক আছে, এখন আমি যদি আরেকটু বড় ইলেকট্রন বিন্যাসে যাই, মনে করেন ধরেন আমি 37 নাম্বার যেটা রুবিডিয়াম, সেটা যদি ইলেকট্রন বিন্যাস করতে যাই, তাহলে আমাকে অবশ্যই তার আগেরটা 36 নিষ্ক্রিয় গ্যাস চিন্তা করতে হবে। তাহলে আমি এখানে ক্রিপ্টন লিখব, 36 পর্যন্ত শেষ। এখন দেখেন ক্রিপ্টন দেখেন 1 2 3 4 নাম্বার পর্যায়ে, যেহেতু তার মানে আমার পরের পর্যায়ে হচ্ছে 5, তাহলে আমাদের এখানে হবে কত বলেন তো, 5s হবে কত, 36 আর একে কত, 37, সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাস। ঠিক এভাবেই আমাদের করতে হয়। আমি যদি আরেকটু বড় দেখাই, ধরেন আমি ওই যে 58 নম্বর যে মৌলটা সেরিয়াম, এটা নিয়ে আমি অনেক বেশি কথা বলছি। 58 আগে কত, 58 আগে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে জেনন 54। তো দেখেন এটা হচ্ছে 1 2 3 4 5, তার মানে এটা হচ্ছে আমাদের কত বলেন তো, 6s কত, 2। ঠিক আছে, এখন এস এর পরে আমাদের কি আসবে, এখানে ডি আসবে অরবিটাল, তাহলে 1 একক আগে, তাহলে এখানে আমাদের কি আসবে বলেন তো, 5d। 54 আর 2 কত, 55 56 57 58, তার মানে এখানে কত, 5d 2। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছি। তারপরে যদি কেউ না বোঝেন, আমার ইনবক্স আপনার জন্য খোলা, আপনি আমাকে জানাবেন। আমি আরেকটু যদি বড় ইলেকট্রন বিন্যাসের দিকে যাই, ধরেন আমি 88 নাম্বার যে মৌলটা, হ্যাঁ রেডিয়াম
আমরা কি বলি এটার নাম রেডিয়াম। এটা ইলেকট্রন বিন্যাসে যদি আমরা যাই তাহলে রেডিয়ামের আগে আছে কি রেডন 86। তাহলে আমি কি লিখব রেডন 86 শেষ 87 88, তার মানে হচ্ছে আমাদের দেখেন 1 2 3 4 5 6, তার মানে এখানে আমাদের কত আসবে বলেন তো 6 যেহেতু, তার মানে আমাদের 7s কত আসবে 2। ঠিক আছে, তো আমি আশা করি এই জিনিসের কনসেপ্ট আপনাকে বোঝাতে পেরেছি। আর আপনারা যারা আছেন তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই জিনিসগুলো বুঝেছেন বা বিভিন্নভাবে ট্রাই করেছেন বোঝার। আশা করি সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাস আপনারা এখন দেখলে পারবেন। আর এর বাইরে তেমন কিছু বলার যে আছে এমনটাও না, এগুলো খুব সহজ জিনিস। একটু মন দিয়ে যদি ভিডিওটা দেখেন তাহলেই দেখবেন যে আপনি এগুলো অবশ্যই পারবেন। হ্যাঁ, আমি আরও 2-1টা প্র্যাকটিসে আপনাকে দেখাই। ধরেন আমি 50 নম্বরটা আচ্ছা এই সিরিয়ালটা মনে রাখতে হবে, এটা আশা করি আপনাদের মাথায় আছে। আমি যদি 50-এ যাই ইলেকট্রন বিন্যাস কী করবো বলেন তো 50 নাম্বার যে মৌলটা সেটাকে আমরা বলি হচ্ছে টিন। তা 50-এর আগে যদি আপনি চিন্তা করেন 54 ছাড়া মানে 36 ছাড়া আর কোনো কি নাই নিষ্ক্রিয় গ্যাস নাই, তাহলে আমরা 50-এর আগে এখানে কত লিখবো বলেন তো 36 ক্রিপ্টন। কি লিখবো ক্রিপ্টনটা লিখে ফেললাম থার্ড ব্র্যাকেটে। তারপরে দেখেন ক্রিপ্টন যদি আমাদের দেখেন 4 মানে 4 তার মানে 5 আসবে, তাহলে এখানে আসবে আমাদের হচ্ছে কত বলতো 5s2। তারপরে আমাদের আসবে এখানে কত 4d10। তারপরে আমাদের ডি এর পরে কি আসবে এখানে পি অরবিটাল আসবে, তারপরে আমাদের আসবে কি 5p আসবে অবশ্যই, সেটা হবে কি 5p2। আচ্ছা, সেক্ষেত্রে দেখেন আমরা যদি এইখানে মার্কারির কথা চিন্তা করি, মার্কারি হচ্ছে আমাদের কত 80 নম্বর মৌল। তার আগে আমাদের যেটা আছে শুধুমাত্র জেনন আছে, তাই না 54 নম্বর মৌল। জেনন যেহেতু আমাদের 5 নম্বরে অবস্থান করছে, তার মানে এখানে হবে কত 6s2 5d অবশ্যই কত আসবে 10। তাহলে 54 আর 10-এ কত 64 65 66 হয়ে গেছে অলরেডি, তাই না। তাহলে এইখানে আচ্ছা 6s এর পরে আসলে 5d আসবে না, আছে 4f আসবে। হ্যাঁ, কি আসবে 4f, এবং 4f হইলে কি 2 একক আগে, এই যে f এর পরে 2 একক, তার মানে এখানে 14 আসবে। কত আসবে বলুন তো 14, আর তারপরে আসবে আমাদের হচ্ছে 5d কি আসবে 10। তাহলেই এটা আমাদের কমপ্লিট। তো যাই হোক, এই সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাস কোনো ঝামেলা হওয়ার কথা না, এগুলো আপনারা পারবেন। ঠান্ডা লেগে গেছে খুব, এলোমেলো ক্লাস মনে হচ্ছে, মাথা ধরে গেছে। আজকে এই পর্যন্তই। আগামীকাল আমরা লেকচার 4 নিয়ে আলোচনা করব। আগামীকাল লেকচার 4 বাংলায় লিখি 04। ওইখানে আমার যে যে টপিকসগুলো পড়ানোর দরকার সেগুলো আমি অবশ্যই পড়াবো। আর আপনারা এই পর্যন্ত 1 থেকে 4 নাম্বার লেকচার একটু কষ্ট করে দেখেন, আশা করি আপনি একটা ভালো জিনিস এখান থেকে কিছু শিখতে পারবেন। আমার বিশ্বাস আমি আরও কতটুকু ইন্টারেক্টিভ করা যায় সেই জিনিসগুলো একটু চেষ্টা করছি। আর মনে রাখবেন স্মার্ট বোর্ড থাকলেই যে আপনি একজন স্মার্ট টিচার এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, হোয়াইট বোর্ডও এখন পর্যন্ত অনেক ভালো একটা ব্যাপার। স্মার্ট বোর্ড অনেক কিছুই হয়তো ভালোভাবে শেখানো যায়, এটা সত্যি। তবে এর কিছু মানে সুবিধা আছে প্লাস অসুবিধা আছে। বৈশিষ্ট্য যেহেতু একটা ভালো থাকে, সুবিধা থাকে এবং কি থাকে অসুবিধা থাকে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনি হোয়াইট বোর্ডে ক্লাস করেন, এখানেও অসুবিধা আছে সুবিধা আছে, কারণ এটার একটা বৈশিষ্ট্য আছে। পৃথিবীর প্রত্যেকটা পদার্থের একটা বৈশিষ্ট্য থাকে, এক সুবিধা থাকে অসুবিধা থাকে, ঠিক আছে। তো সেই পর্যন্তই, আর বেশি কথা না বলি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।